নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নতুন বউ। আজকের এই অন্যরকম স্বাদের গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প নতুন বউ। বিয়ে মানে কি যৌনতা? অস্মিতার আকস্মিক প্রশ্নে প্রায় ছিটকে গেল রাজকুমার। একটা হাউই ছুটে যাচ্ছিল 7 রঙের ফুল ফোটাতে ফোটাতে। হঠাৎ মাঝপথে দম হারিয়ে হুশ করে নেমে গেলে যেমনটা হয় তেমনই রাজকুমারের জোশ। ফুলশয্যার রাতে নতুন বউয়ের মুখে এরকম একটা ধাক্কার মুখোমুখি হবে তা ধারণার বাইরে ছিল তার। অস্মিতা ঠিক নতুন বউ তা নয়। তাদের বিয়েটা দুদিন আগে হলেও তার আগে অন্তত বছর দুয়েকের নিবিড় প্রেম পর্ব। এই 2 বছরে তাদের মধ্যে যৌনতা নিয়ে কোনো বাক্যালাপ হয়নি। সত্যি বলতে কি, অস্মিতা খুবই ইন্ট্রোভার্ট ধরনের। কোনোদিন চুমু খাওয়ার কথা বললেও মৃদু ধমক দিয়ে বলেছে, তোমাদের ছেলেদের কি মেয়েদের শরীর ছাড়ার কোনো ভাবনা নেই? রাজকুমার অতএব চুমু খাওয়ার মতো অশ্লীল ভাবনায় ইতি টেনে প্রেম করে গেছে 2 বছর ধরে। লক্ষ্য করেছে বিয়ের জন্য কখনো তাড়া দেয়নি অস্মিতা। তার একমাত্র প্যাশন ছবি আঁকা। ক্যানভাসের সামনে বসে প্যালেটে তুলি ডুবিয়ে পরম মগ্নতায় কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘন্টা। অস্মিতার তুমুল ঔদাসীন্য দেখে দেখে ক্লান্ত হয়ে অবশেষে নিজেই একটু চাপ সৃষ্টি করেছিল অস্মিতার উপর। অস্মিতা বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা মায়েরও কোনো উদ্যোগ দেখেনি মেয়ের বিয়ে দিতে। রাজকুমার বুঝেছে মেয়ের বিয়ে হলে তার বাবা মায়ের ঘর শূন্য হয়ে যাবে, হে যেন তাদের ভাবনার বাইরে। মেয়ে আইবুড়ো থাকলেই তাদের সুবিধে। বেশ জোর খাটিয়েই বিয়েটা করতে হলো রাজকুমারকে। পাত্র হিসেবে সে নেহাত মন্দ নয়, ব্যাংকের অফিসার, দেশের বাড়িতে কিছু জমি জমাও আছে। সে অস্মিতার মা বাবাকে বোঝালো তাদের নেতাজি নগরের বাড়ি থেকে রাজকুমারের সদ্য কেনা রানীকুঠির ফ্ল্যাটের দূরত্ব খুব বেশি হলে 1 কিলোমিটারও না। এবেলা ওবেলা দেখা হবে মেয়ের সঙ্গে বাবা মায়ের। বিয়ে তো হলো। ফুলশয্যার রাতে এরকম একটা ঝাপট খাওয়ার পর মধুচন্দ্রিমায় যাওয়ারও কোনো ইচ্ছে রইল না রাজকুমারের। অস্মিতা বরাবরই যেন কেমন কেমন, কিরকম নির্বিকার, আত্মমগ্ন। ওকে নিয়ে কোনো পাহাড়ি দেশে যাবে এমনটাই ভেবে রেখেছিল। কিন্তু ফুলশয্যার পর 7 দিনের মধ্যেও অস্মিতা তার হাতে হাত পর্যন্ত রাখতে দেয়নি দেখে হতাশ হতে শুরু করলো রাজকুমার। ফলে মধুচন্দ্রিমায় দূরে কোথাও যায়নি। বিয়ের পর বেড়ানোর জায়গা বলতে ওরা বেছে নিয়েছে রাজকুমারের গাঁয়ের বাড়ি সরসপুর। কলকাতা ছেড়ে এই প্রথম কোনো গাঁ বাড়িতে এসেছে অস্মিতা। 7 দিনের থাকা। প্রথম 3 দিন সরসপুর ঘুরে দেখে অস্মিতার চোখে ঘোর। চারপাশে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতির নিজের হাতে গড়া বোটানিক্যাল গার্ডেন। অস্মিতার হাতে সারাক্ষণ একটা ছোট নোট বই। যে দৃশ্যই তার পছন্দ হয় অমনি ঘাসের ওপর বসে পড়ে নোট বইয়ের পাতায় তার একটা স্কেচ করে নেয়। বেশিরভাগ সময়ে রাজকুমারকে সঙ্গে নেয় না। বলে, তুমি বড্ড বক বক করো, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। অস্মিতা একা একাই ঘোরে তন্ময় হয়ে। রাজকুমার সবসময় তাকে একা ছাড়ে না, অনেকটা দূরত্ব রেখে অনুসরণ করে তন্ময় হয়ে ঘোরা মেয়েটাকে। কোথায় যেতে কোথায় চলে যাবে তার নতুন বউ তার ঠিক নেই। কখনো অস্মিতা তার চোখ এড়িয়ে ঘুরতে বেরোয় একা একা। রাজকুমার তাকে খুঁজতে বেরোয়। কখনো শেষ বিকেলে বারোয়ারি তলায় গিয়ে সে যখন একা একা চরাচরে সূর্যাস্ত দেখে,
তখনও লোকে তার দিকে কৌতূহলী চোখে তাকায়। সূর্যাস্তের পরেও যখন সে ঘরে ফেরে না, দেখে কিভাবে অন্ধকারের পোঁচ লেগে কেমন কালচে হয়ে যাচ্ছে চরাচর, তখনও তার দিকে লক্ষ্য রাখে গাঁয়ের মানুষ। সন্ধ্যের পর যখন আঁধারে ডুবে যাচ্ছে তার কমলা রঙের শাড়ি, সে ঘরে ফিরছে না, তখন কোনো গাঁয়ের মানুষ হয়তো তাকে বলল, বৌমা ঘরে যাও। হয়তো তখন তার ষাঁড় ভাঙে। চারিদিকে চোখ পেতে পেতে সে দেখে বিশাল প্রান্তরে সে দাঁড়িয়ে আছে ভূতের মতো। চমক ভাঙতে সে পা চালিয়ে ফিরতে থাকে ঘরের দিকে। হঠাৎ কোনো বুনো ফুলের গন্ধ নাকে যেতে সে থমকে যায় ফের। অন্ধকারে চোখ চালিয়ে খুঁজতে থাকে সেই বুনো ফুলের গন্ধের উৎস। পথের দুপাশে বুনো ঝোপ, তার মধ্যে কি না কি লুকিয়ে থাকতে পারে, কিন্তু সে বিষয়ে তার সংবিত নেই। সে পাতা লতা সরিয়ে দেখতে চায় কি ফুলের গন্ধ এটা। সেই আবিষ্কারের মধ্যেই তার নজরে পড়ে ঘন অন্ধকারে কি দোতনা ছড়িয়ে ফুটে আছে একটা বিশাল লাল ফুল। তার বিশাল পাপড়িগুলো জ্বলছে কি অদ্ভুতভাবে। হঠাৎ তার চমক ভাঙে কারো ডাকে। ফিরে দেখে রাজকুমার খুঁজতে বেরিয়েছে তাকে। তাকে অমন ঝোপঝাড় ঢুঁড়ে বেড়াতে দেখে ক্ষুব্ধ কণ্ঠে বলে, তুমি এত রাতে একা একা? অস্মিতা তাতে কুণ্ঠিত হয় না, বলে, দেখে যাও কি চমৎকার একটা ফুল, নাম জানো? রাজকুমারের তাতে উৎসাহ নেই, বলল, ফুল তো সরসভূমির সর্বত্র, তাতে তো নতুন কিছু নেই। কিন্তু এই ফুলটা তুমি কখনো দেখোনি, নামও জানো না? সরসভূমিতে কত ফুল আছে যার নাম কেউ জানে না। ধরো এই ফুলটার নাম দিলাম রক্তমঞ্জরি। রাজকুমার চমৎকৃত হয়, বলে, বেশ নাম, ঠিক আছে, কাল রক্তমঞ্জরি ফুল নিয়ে একটা কবিতা লিখে তোমাকে উপহার দেব। এখন চলো। একটা লাইন মুখে মুখে তৈরি করো তো। ঠিক আছে, শোনো। রক্তমঞ্জরি, তুমি একা একা ফুটে আছো বনের আড়ালে সঙ্গোপনে, রাজার কুমারী সেজে। হয়েছে? অস্মিতা হেসে বলল, হয়েছে। তুমি এতক্ষণ একা একা কোথায় ঘুরলে? বারোয়ারি তলায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে, চলো না, দেখবে দূরে বিলের জলে কিরকম টুপ করে এসে বসে পড়ে সূর্যিদেব। তখন তার শরীরে কি সুন্দর রং মেখে নেয় যে কি বলবো। টুকটুকে লাল শরীর নিয়ে বসে থাকে চুপটি করে। বোধহয় ইতিউতি তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা। যখন দেখে আমি তাকে দেখছি, সে আরো একটু লাল হয়, মেয়েরা লজ্জায় লাল হলে যেমন দেখায় আর কি। তারপর অমনি আবার টুপ করে ডুব দিতে থাকে জলের মধ্যে। অমনি বিলের জল লালে লাল। রাজকুমার শিউরে ওঠে কেন যেন। অস্মিতার গলার স্বরে থরথর কাঁপ, তার চোখে কি এক উদাসীন চাউনি। রাজকুমার বলল, তুমি এজন্য এত দূর আসো রোজ রোজ? কি জানি, বিকেল হলেই সূর্যিদেব যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতে থাকেন। নীল আকাশে তখন সাদা মেঘের ভেলা উড়ে যায় দিক থেকে দিগন্তের পথে। সেই ভেলায় কখনো চড়ে বসে অস্মিতা। তার নীল শাড়ি আঁচল উড়িয়ে ভেসে যায় যেখানে তার ইচ্ছে, যত দূরে তার মন চায়। এ এক অদ্ভুত ভ্রমণ তার। সাদা মেঘের ভেলা দূরে উড়ে যাওয়ার পর সে বাস করতে থাকে এক ঘোরের মধ্যে, যেন পার হয়ে যাচ্ছে একটা লম্বা ক্যালেন্ডার। তার দু চোখ আশ্বিন পার হয়ে হিমের স্পর্শ নিয়ে পা ফেলতে থাকে কার্তিকের দিকে। লক্ষ্য করতে থাকে পৃথিবীর গায়ে কেউ যেন নতুন করে আঁকতে থাকে জলছবি। রং বদলে যায় পৃথিবীর। সবুজ বল্লমের মতো লকলক করতে থাকে ধান পাতা। হেমন্তে তখন মল্লিকার ফুটে ওঠার ধুম। যে গাছগুলি নিরীহ বালিকার মতো এলেবেলে দাঁড়িয়ে থাকতো চলার পথের এখানে ওখানে,
তারাই ফুলন্ত হয়ে রূপসী হয়ে উঠল হঠাৎই। অস্মিতাকে ডেকে বলতে থাকে, দেখো, আমাকেও দেখো তুমি। অস্মিতা তাদের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, ইস, কি সুন্দর তোরা, আমি কেন তোদের মতো হতে পারিনি? অস্মিতা তখন পার হচ্ছে হেমন্তের জলছবি। কার্তিকের দিনগুলিতে হাঁটতে থাকে সার সার ধানের ডগায় পা ফেলে ফেলে। ধানের পাতায় আঁকা হতে থাকে লক্ষ্মীর পায়ের ছাপ। অস্মিতার তুলিতে ক্রমে ভরে ওঠে নানা রঙের আলো ছায়া। কখনো তার চোখে পড়ে একজোড়া হরিয়াল বসে আছে সজনে গাছটির ডালে। খণ্ড দুপুরের এমন সব টুকরো মুহূর্ত অস্মিতাকে ঋদ্ধ করে নানান অভিজ্ঞতায়। বাড়ির অন্যরা যখন এমন আশ্চর্য সব ভেজা দুপুরে বিশ্রাম নিতে ব্যস্ত, অস্মিতার তুলি এঁকে চলে সরসপুরের এমন সব ছবি যা আগেও কখনো ছিল না, পরেও হবে না। নানা রঙে ভরে ওঠে তার সাদা ক্যানভাস। তার মধ্যে দেশে আরো হিম পড়তে শুরু করে। একটু একটু করে শীতের হাওয়ায় কাঁপতে থাকে ধানের শীষ। অস্মিতা অবাক হয়ে দেখে কখন যেন একটু একটু করে ধানের পাতায় হলুদ রং ধরেছে। হলুদ হয়ে গেছে শীষগুলো। মাঠের পর মাঠে কাঁচা পাকা ধান ঢেউ তুলতে থাকে নিজের শরীরে। গর্ভবতী নারীর মতো তার শরীর ভারী হয়ে উঠছে দ্রুত। কোথাও কোথাও মাটিতে নুয়ে পড়েছে সোনার বর্ণ ধান। 3 দিন সরসপুরকে তার নোট বইতে তুলে নেওয়ার পর একদিন বলল, কাছাকাছি আর কোনো গ্রাম আছে যা এর চেয়েও সুন্দর? আছে বইকি। পরদিন সকালে প্রাতরাশের পর রাজকুমার তাকে নিয়ে চলেছে সরসপুর সংলগ্ন গ্রাম দিকচিহ্ন। 2টি গ্রাম লাগোয়া হলেও তাদের মধ্যে জড়িয়ে আছে আত্মীয়তা। সরসপুরে যারা বসবাস করে তাদেরই শরিকরা থাকে দিকচিহ্ন গ্রামে। 2 গায়ে এক অলিখিত রেষারেষি। হাঁটতে হাঁটতে তুলনাও চলছিল 2 গাঁয়ের যার যার গরিমার। 2টি ছিমছাম ঝাউ গাছের মতো পাশাপাশি অস্মিতা আর রাজকুমার। নতুন বরবউ হেঁটে যাচ্ছে দিকচিহ্নের দিকে। অস্মিতা শিল্পী। হাঁটতে হাঁটতে তার তুলিতে তখন ভরে আসছে রকমা রকম রং। সেই তুলি দিয়ে সে এঁকে চলেছে কোনো এলেবেলে বালকের মতো উধাও হয়ে যেতে থাকা দিকচিহ্নের আঁকা বাঁকা মেঠো পথটি। এখানে দুপাশে বাঁশবন। বাঁশবনের কঞ্চির আঙ্গুলগুলি নিচু হয়ে নেমে এসে অস্মিতার শাড়িতে টান দিচ্ছে দুষ্টুমির ছল করে। অশ্বত্থ গাছের ছায়ার সীমানা পেরোলেই বাঁশবনের ভেতর দিয়ে এই গুহাপথ। উপরে অসংখ্য কঞ্চির জাপটাজাপটির সহাবস্থান। পথে পড়ল এক মস্ত দিঘি, যার চারদিকের পাড় বাঁধানো। প্রতিটা কিনারেই একটি করে বাঁধানো ঘাট। টলটলে জল দেখে স্নানে নামতে ইচ্ছে করছিল অস্মিতার। বলল, এসো না, স্নান করি। রাজকুমার সপাটে ঘাড় নেড়ে বলল, না, নতুন বউ খোলা জায়গায় স্নান করলে গায়ে নিন্দে হবে নিশ্চিত। অস্মিতার মুখ বেজার। বলল, সরসপুরে কত মেয়ে বউরা তো পুকুরে স্নান করে ভিজে কাপড় ছপছপিয়ে ঘরে ফিরছে দেখলাম। তারা স্থানীয় মেয়ে বউ, তুমি কলকাতা থেকে এসেছ। অস্মিতা কিছু বুঝে বা না বুঝে আবার হাঁটা শুরু করে জেদি গলায় বলল, আমি এই দিঘিতে স্নান করবই, কাউকে না বলে একা চলে আসব। দিঘিতে ছাপাছাপি পদ্মফুলের রাশি, জল অনাবিল টলটলে। রাজকুমার তাকে নিবৃত করতে বলল, দিঘিতে কেউ স্নান করা দূরে থাকুক, তার ধারে যাওয়ার কথা ভাবতেও পারে না, এমন সাপের বাস। অস্মিতা খিলখিলিয়ে হাসে। তার সাপেদের তো একটা বাসভূমি চাই, কোথায় যাবে বেচারারা? আমি তাদের সঙ্গে ভাব করে নেব, আমাকে কিচ্ছু বলবে না। লোকে বলে এই দিঘিতে গাঁয়ের জমিদার বউ ডুবে মরার পর তার জলে সেই বউয়ের সাপ লেগেছে, তাই এত সাপ। অস্মিতা হাসল। রাজকুমার এখনো বুঝে উঠতে পারছে না তার বউকে। বিয়ের আগেও অস্মিতা ছিল তার ধরা ছোঁয়ার বাইরে, এখন যেন আরও।
অস্মিতা তখন দু চোখে বিস্ময় নিয়ে হেঁটে চলেছে অদূরে নতুন গড়ে ওঠা দিকচিহ্নের দিকে। এ সবই ছিল ধান মাঠ। সভ্যতা এখন সেখানে গড়ে তুলেছে একতলা দোতলা পাকা বাড়ি। দিকচিহ্ন এক অদ্ভুত গাঁ, কিছুটা সবুজ, কিছুটা ধূসর। বাড়িগুলো সবই সাদা, তাদের চারপাশে গাছগাছালির সমাহার। ফুল আর ফল ফলাদির গাছই বেশি। এ হলো নতুন গড়ে ওঠা বসত, এখানকার জীবনে শহুরে ছাপ। রাজকুমার বলল, জমিদার বাড়ির অনেক উত্তরাধিকারী এখন কলকাতায় বসবাস করে। কেউ চাকুরে, কেউ বাণিজ্য করে লক্ষ্মী লাভের আশায়। গ্রামের জমি জমা এখন অধিকাংশই বর্গাদারদের দখলে। প্রায় সময়ই জমিদারদের ভাগ এসে পৌঁছয় না। কোথাও বেনামে জমি, নায়েব বা গোমস্তা ধরনের লোক দেখভাল করে সেই সব জমি জমার। যেটুকু ভাগের ধান এসে পৌঁছয় তা বিক্রি করে জমা হয় শরিকদের নামে। রাজকুমার কি বলল না বলল তাতে অস্মিতার ভ্রুক্ষেপই নেই। সে ঘুরে ঘুরে দেখে চলেছে নতুন গাঁয়ের ছবির দৃশ্যপট। ঘুরছে তো ঘুরছেই, দেখছে দালান বাড়িগুলোর গঠন বৈচিত্র্য। কোনোটাই কলকাতার মতো হাল ফ্যাশনের নয়, নতুন, কিন্তু গ্রাম্যতার ছাপ সবখানে। সেটাই দস্তুর। অস্মিতার হাতে ছোট ডায়েরিটা, তাতে টুকটুক করে এঁকে চলেছে নানা রেখাচিত্র। সেগুলো পরে ক্যানভাসে তুলে নেবে এক এক করে। ঘুরতে ঘুরতে দুপুর পার করে ফেলল অস্মিতা। কি এক ঘোরের মধ্যে তার চোখ অবিরাম ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তের ছবি। যেন এই পৃথিবীটা তার কাছে শুধু ছবির সমন্বয়। যত নতুন দৃশ্যের কাছে যাচ্ছে তার মুখে ফুটে উঠছে এক স্বর্গীয় অনুভূতি। তার সামনে ঘটে চলেছে বিস্ময়ের পর বিস্ময়। ঘরে ফেরার পর এক অভাবনীয় উল্লাসে জমজম করছিল তার অভিব্যক্তি। রাজকুমারকে বলল, ভাগ্যিস তুমি নিয়ে এসেছিলে দিকচিহ্নে, গোটা গাঁটাই যেন একটা অ্যালবাম। রাজকুমার ভাবছিল, অস্মিতা হয়তো আজ তার কাজ ঘেঁষে শোবে, তার গায়ে হাত রাখতে দেবে। কিন্তু হা হতস্মি, সে রাতেও বিছানায় শুয়ে যথারীতি এক হাত দূরত্ব বজায় রাখল অস্মিতা। রাজকুমার কাজ ঘেঁষে শুতে চেয়েছিল। তার হাতটা সপাটে সরিয়ে দিয়ে নিচু গলায় সে বলল, সম্পর্কটা অশ্লীল করে তুলো না। পলক ফেলতে না ফেলতে অস্মিতা ঘুমে কাদা। রাজকুমার দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে পাশ ফিরে ঘুমোতে চাইল, কিন্তু তার চোখে ঘুম আসে কই। সেদিন অনেক রাতে হঠাৎ রাজকুমার অনুভব করল তাকে কে যেন ঠেলছে। সে বুঝে উঠতে পারছিল না হাতটা অস্মিতারই কিনা। অস্মিতা তখন মোবাইলের টর্চ জেলে উঠে পড়েছে বিছানা থেকে। ফিসফিস করে বলল, দেখছো না বাইরে কিরকম রমরম করছে জ্যোৎস্না, ওঠো শিগগির। রাজকুমারের চোখে তখন রাজ্যের ঘুম, কিন্তু শুয়ে থাকার জোর রইল না, উঠে পড়তেই হলো। অস্মিতার পরনে একটা লাল টুকটুকে শাড়ি, হাওয়ায় লাল আঁচল উড়িয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। অস্মিতার পিছু পিছু চলতে শুরু করে ঘুম জড়ানো গলায় বলে, ইস, এমন ঘুম চোখে কি কখনো রাস্তায় বেরিয়ে টোটো করে ঘোরা যায়? বনজ্যোৎস্নায় চাপুর চুপুর ভিজে অস্মিতা হাঁটতে থাকে বাড়ির উত্তর দিকে। কাল দিকচিহ্ন যাওয়ার পথে দেখে এসেছে তল্পা বাঁশের ঝাড়। কি সুন্দর কয়েকটা চারা বেরিয়েছে ঝাড়ের গোড়ায়। সেই চারার অফ হোয়াইট রং দেখে আসা স্তক ছটফট করছে তারা আজ কতটা বড় হলো। আজ পায়ে পায়ে গিয়ে দেখে, হুমা, অফ হোয়াইট রঙে এর মধ্যেই কচি কলা পাতার রং। মাথায়ও অনেক বেড়েছে একদিনের ফুরসতে। রাজকুমার বলছিল, বাঁশের চারা নাকি রোজ 1 হাত করে বাড়ে। অস্মিতা তার ফর্সা নরম হাত দিয়ে মাপতে চেষ্টা করে চারাগুলোর উচ্চতা। অস্মিতা দ্রুত পায়ে হেঁটে চলেছে জ্যোৎস্নায় রূপ ভেজা হয়ে। পার হয়ে যাচ্ছে বারোয়ারিতলা, পার হয়ে যাচ্ছে দুর্গা মণ্ডপ, পার হয়ে যাচ্ছে মস্ত অশ্বত্থ গাছটার তলা।
অনেক ব্যস্ত পা ফেলে হঠাৎ দাঁড়িয়ে পড়ে মস্ত দিঘিটার এক দুরূহ কোণে। এদিকটায় সচরাচর মানুষজন আসে না, এত রাতে তো আসবেই না। মাথার ওপরে গোল সোনালি রুমালি রুটির মতো মস্ত চাঁদটা তখন জ্যোৎস্নার গুঁড়ো ছড়াচ্ছে অঝোরে। জ্যোৎস্নার গুঁড়ো তখন মিশে যাচ্ছে দিঘিটার জলে। জ্যোৎস্নায় ভিজছে দুই চেনা অথচ অচেনা নারী পুরুষ। রাজকুমার বুঝে পাচ্ছে না অস্মিতা এত রাতে দিঘির তীরে কি করতে চায়। অস্মিতা হঠাৎ রাজকুমারের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসল, ফিস ফিস করে বলল, দিঘিতে স্নান করব? এখন? এত রাতে? তুমি তো বললে দিনের বেলা স্নান করলে আমার নিন্দে হবে, কিন্তু তাই বলে এখন? অস্মিতা কোনো কথা না বলে তার পরনের শাড়িটা খুলে ছুঁড়ে দিল দিঘির কিনারে কলমির ঝোপের দিকে। রাজকুমার চমকে উঠল। অস্মিতা তখন স্নান করতে মরিয়া, তার পরনের বাকি পোশাকও উড়িয়ে দিল হাওয়ায়। সেগুলো ভাসতে ভাসতে গিয়ে ঠেক খেল গিমে আর বৌটুনির শাকের ঝোপে। রাজকুমার শিউরে উঠল নগ্ন অস্মিতাকে দেখে। তার সম্পূর্ণ শরীর এই প্রথম দেখল সে, সোনার মতো ছকছক করছে। সেই শরীরের ঐশ্বর্য দেখে রাজকুমার থর থর করে কাঁপতে লাগল। তার গলায় তখন স্বর ফুটছে না, ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, অস্মিতা, এত রাতে স্নান করো না, তাছাড়া এই দিঘিতে অনেক। অস্মিতা তার রূপ ভেজা সোনালি শরীর নিয়ে এগিয়ে এলো রাজকুমারের দিকে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তাহলে তুমি আমাকে স্নান করিয়ে দাও। তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছ আমি আর 5টা মেয়ের মতো নই। এই জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে আমি অনুভব করতে চাই মানব জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি। মানুষের যৌন অনুভূতি জীবনের শ্রেষ্ঠ অনুভূতি, এক স্বর্গীয় অনুভূতি। রাতের অন্ধকারে তাকে কলুষিত করার কোনো মানে হয় না। এসো, এই প্রগাঢ় জ্যোৎস্নায় আজ দুজনে ভিজি, প্রবলভাবে ভিজি।